মরুভূমিতে একটি নীল মরুদ্যান, সমগ্র মহাবিশ্বের একমাত্র স্থান যেখানে জীবন বিদ্যমান বলে জানা যায়। এই একই সূর্য আমাদের পৃথিবীতে 4.5 বিলিয়ন বছর ধরে অবিরত জ্বলছে। আজ যে আলো আমাদের ত্বককে উষ্ণ করে তা প্রতিটি মানুষই অনুভব করেছে। এটি ডাইনোসরদের পিঠ ছুঁয়েছিল এবং এটি সেই প্রাণীদের অভিবাদন করেছিল যারা প্রথম সাহস নিয়ে সমুদ্র ছেড়ে ঘুরিতে গেছে। পৃথিবীতে যা ঘটেছে তার সবই প্রত্যক্ষ করেছে সূর্য। কিন্তু এটা কোনো নিষ্ক্রিয় পর্যবেক্ষণ নয়। সূর্য আসলে আমাদের গ্রহের শক্তির উৎস, যা আমাদের বায়ু, আমাদের আবহাওয়াকে চালাতে পারে। এটি সারা বিশ্বে হামাগুড়ি দেওয়া, সাঁতার কাটা এবং উড়ন্ত জীবদের অসাধারণ শক্তির প্রাথমিক উৎস। পৃথিবীতে সমস্ত জীবন কোনো না কোনো উপায়ে নির্ভর করে আমাদের নিকটতম নক্ষত্রের উপর, সূর্য। সূর্যোদয়ের সাথে সাথে এটি পৃথিবীর ভূমি এবং মহাসাগরগুলিকে আলোর উষ্ণ আলিঙ্গনে ধরে রাখে। এর উজ্জ্বল আলো গ্রহটিকে অন্ধকার থেকে উদ্ধার করে এবং কার্যকলাপের বিস্ময়কর কোরিওগ্রাফি শুরু করে। এমনকি পানির গভীরে সূর্যের আলো জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসাগরে এবং স্থলে উদ্ভিদ সূর্যের শক্তি ব্যবহার করে খাদ্য রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এই উৎপাদনশীলতা আমাদের গ্রহে প্রাকৃতিক ভারসাম্য সচল রাখে। এটি বাতাসে মূল্যবান অক্সিজেন সরবরাহ করে। এই অক্সিজেন থেকে আমরা শ্বাস নিই। এর মাধ্যমে আমরা যে খাবার খাই তা থেকে শক্তি তৈরি হয়। আমরা অনেক আগেই বুঝতে পেরেছি যে আমাদের অস্তিত্ব সূর্যের উপরে নির্ভর করে। মানবতা এটিকে গভীরভাবে উপলব্ধি করেছিল। আকাশ জুড়ে এর চলন্ত চাকতির উত্তরণ দিনে দিনে, মাসে মাসে অগণিত অতীত সভ্যতার জন্য সময় নির্ধারণ করার একমাত্র উপায় ছিল। সূর্যের গতি প্রকৃতপক্ষে আমাদের প্রাচীন এবং আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি তৈরি করেছে, যা আমাদের অতীত এবং ভবিষ্যৎ গণনা করতে সাহায্য করে। সূর্য আমাদের জীবনের ছন্দ চালিত করে। পৃথিবীর অক্ষের গতি দিনের সূর্যালোককে 1 বছরের মধ্যে তীব্রতা এবং সময়কাল পরিবর্তন করতে দেয়, যা ঋতু পরিবর্তন এবং সময়ের ক্ষয় ও বৃদ্ধি চক্রের জন্ম দেয়। ইতিহাসের শুরু থেকে মানুষ উপলব্ধি করেছে জীবন বিকাশে সূর্যের গুরুত্ব। এটি পৌরাণিক কাহিনীগুলিকে অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন দেবদেবীর নামে একে পূজা করা হয়েছে। 5000 বছর আগে মানুষ পাথরের বড় ফলক স্থাপন
স্থাপন করেছিল। ইংল্যান্ডের স্টোনহেঞ্জের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। এই কাঠামোটি জ্যোতির্বিদ্যার জন্য নিদর্শন এবং আকাশ জুড়ে সূর্যের বার্ষিক গতিবিধি চিহ্নিত করে। প্রাচীন গ্রিকরা অ্যাপোলোকে উপাসনা করত, আলো, শিল্পকলা এবং ওষুধের দেবতা, যা সূর্যের প্রতীক। মেক্সিকোতে প্রাচীন মায়ারা সূর্যের সাথে মিল রেখে স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। তাদের সূর্য দেবতার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন অনেক দিক ছিল এবং তারা আকাশের মধ্য দিয়ে সূর্যের গতির নির্ভুল হিসাব রাখতেন। ইনকা শহরে মাচু পিচুর ধ্বংসাবশেষে আমরা একটি ছায়াপথ খুঁজে পাই, যেটি তাদের সূর্য দেবতা ইন্তির প্রতিদিনের পথ অনুসরণ করে। আধুনিক দক্ষিণ আমেরিকানরা এখনো বছরের দীর্ঘতম দিনে ইন্তিরের উদযাপন করে। কিছু সংস্কৃতির ভুল ধারণা ছিল যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে। তারা মনে করত সূর্য, গ্রহ এবং নক্ষত্রগুলি আমাদের গ্রহের চারপাশে ঘুরছে। 16 শতকে মহাকাশে আমাদের অবস্থানের সত্য সুস্পষ্ট হতে শুরু করে। ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস আমাদের সৌরজগতের সূর্যকেন্দ্রিক মডেল তুলে ধরেছেন, যার কেন্দ্রে সূর্য রয়েছে। সূর্যের সাথে আমাদের সম্পর্কের পরিবর্তন হয়েছিল। আমরা দ্রুতই জানতে পারি যে সূর্য একটি নিখুঁত স্বর্গীয় বস্তু নয়, যেমনটি কেউ কেউ মনে করেছিলেন। ষোলশো সালে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম সূর্য পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ নামে একটি যন্ত্র ব্যবহার করেন। গ্যালিলিও অবাক হয়েছিলেন। তিনি এর পৃষ্ঠে বিশাল কালো দাগ আবিষ্কার করেছিলেন। এই গঠনগুলি, যাকে এখন সানস্পট বলা হয়, বৈজ্ঞানিক বিপ্লবের সূত্রপাতকারী পরিবর্তনের এই দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করেছিল। স্বর্গ একই অসিদ্ধ আইন মেনে চলে, যেমন আমরা পৃথিবীতে অনুভব করি। ধীরে ধীরে বিজ্ঞান পৌরাণিক কাহিনীকে পরিবর্তন করে। পেরিয়ে যাওয়া শতাব্দীর সাথে প্রযুক্তির অগ্রগতি হয়েছে, সূর্য সম্পর্কে আমাদের জ্ঞান বিকশিত হয়েছে এবং আরো জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের নক্ষত্রের রহস্য উন্মোচন করতে তাদের দৃষ্টি ফিরিয়েছে। আমরা সূর্যের দূরত্ব পরিমাপ করেছি, পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার। আমরা এখন অনুমান করতে পারি যে এটি মিল্কি ওয়ে, গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন তারার মধ্যে একটি মাত্র। আমরা যেমন সূর্যের চারপাশে ঘুরি, তেমনি সূর্য আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘুরে। প্রতি 250 মিলিয়ন বছরে একটি গ্যালাক্টিক কক্ষপথ সম্পূর্ণ করে। এই বিশাল কাঠামোর মধ্যে আমরা অন্যান্য নক্ষত্রের চারপাশের কক্ষপথে হাজার হাজার গ্রহ আবিষ্কার করেছি। এই এক্সোপ্ল্যানেটগুলি তাদের নিজস্ব সূর্যের আলোকে উপভোগ করে। মহাকাশে এবং মাটিতে টেলিস্কোপ ব্যবহার করে আমরা আরো বেশি এক্সোপ্ল্যানেটের জন্য আকাশে ছুটছি, যেমন ইএসওর 3.6 মিটার টেলিস্কোপ। এমনকি সূর্যের নিকটতম প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টারের চারপাশে একটি গ্রহ পাওয়া গেছে। এই অদ্ভুত নতুন পৃথিবী জীবনকে সমর্থন করতে পারে কিনা তা দেখার জন্য আমাদের এখনো পর্যন্ত প্রযুক্তির অভাব রয়েছে, কিন্তু পরবর্তী কয়েক দশক ধরে আমাদের অনুসন্ধান এবং অধ্যয়ন চলতে থাকলে আমরা খুঁজে পেতে পারি যে আমরা মহাবিশ্বে একা নই। ভিন গ্রহের জীবন খোঁজার জন্য সবচেয়ে ভালো জায়গা হতে পারে আমাদের নিজেদের মতো নক্ষত্রকে ঘিরে থাকা গ্রহে।
নক্ষত্র হিসেবে আমাদের সূর্য ব্যতিক্রমী নয়। আসলে কেউ বলতে পারে যে এটি বরং স্বাভাবিক। তারাগুলি অনেক আকার এবং রঙের হয়, ক্ষুদ্র ভবন থেকে সুপার জায়ান্ট, যা ভিতরে 5 বিলিয়ন সূর্যকে ধরে রাখতে পারে। পরিভাষা দ্বারা বিভ্রান্ত হবেন না। একটি সাধারণ হলুদ বামন নক্ষত্র আমাদের সূর্য। এখনো এটির অভ্যন্তরে 10 লক্ষেরও বেশি পৃথিবী স্বাচ্ছন্দ্যে ধারণ করতে সক্ষম। সূর্যের বিশাল অনুপাত আমাদের সৌরজগতে আধিপত্য বিস্তার করে। এই আলোকিত টাইটানিক বস্তুটি সমস্ত গ্রহের মিলিত আকারের 500 গুণ বড়। 5 বিলিয়ন বছর বয়সী আমাদের তারকা এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। সৌরজগতের বাকি অংশের সাথে সাথে সূর্যের গল্পটি শুরু হয়। বিশাল গ্যাস এবং ধূলিকণার ঘূর্ণায়মান মেঘ, যা মহাকর্ষের টানে ঘনীভূত হয়েছে। এর ফলে এর কেন্দ্রে প্রধানত হাইড্রোজেন এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং লোহা সহ অল্প ভারী উপাদান দিয়ে গঠিত গরম প্রদীপ্ত গ্যাসের একটি বিরাট বল। এই মৌলিক উপাদানগুলি আমাদের দেহ এবং অন্যান্য সমস্ত জীবন্ত জিনিসও গঠন করে। সূর্য আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। যদিও এর কোনো শক্ত মাটি নেই যার উপর আমরা পা রাখতে পারি, তবে এটি একটি দৃশ্যমান পৃষ্ঠের অধিকারী। এই অঞ্চলটি ফটোস্ফিয়ার নামে পরিচিত এবং এটি সুপের বিশাল পাত্রের মতো ফুটতে দেখা যায়। এই দৃশ্যমান পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে গরম রান্নাঘরের চুলার চেয়ে 20 গুণ বেশি গরম। কিন্তু এর পৃষ্ঠের অভ্যন্তরে সূর্যের কেন্দ্রে তাপমাত্রা অবিশ্বাস্যভাবে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। আমরা যদি সূর্যের ভিতর দেখে কল্পনা করতে পারি, তাহলে বুঝতে পারবো এই শক্তি কোথা থেকে আসে। সূর্যের কেন্দ্রের মধ্যে তার প্রায় সমস্ত শক্তি উৎপন্ন হয়। প্রচন্ড তাপ এবং চাপ হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করে হিলিয়াম তৈরি করে এবং নিউক্লিয়ার ফিউশন নামক প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। ফিউশন প্রক্রিয়ায় সূর্যে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন 596 মিলিয়ন টন হিলিয়ামে পরিণত হয়। অবশিষ্ট 4 মিলিয়ন টন পদার্থ বিশাল পরিমাণে বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হয়। সারা পৃথিবী 1 বছরে যে পরিমাণ শক্তি ব্যবহার করে, এটি তার 1 মিলিয়ন গুণ। আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc² আমাদের বলে যে কিভাবে সামান্য ভর অনেক শক্তিতে পরিণত হতে পারে। যেহেতু আলোর গতি প্রচন্ড, ঘন্টায় 1 বিলিয়ন কিলোমিটারেরও বেশি, মাত্র 1 গ্রাম পদার্থের শক্তির পরিমাণ অকল্পনীয়। সূর্যের কেন্দ্রে ফিউশনের মাধ্যমে মুক্ত করা শক্তি বের হওয়ার জন্য প্রচন্ড ছোটাছুটি করে। ভিড়যুক্ত নাক্ষত্রিক অভ্যন্তরটি পরমাণু আকারে বাধার সম্মুখীন হওয়ার আগে শক্তিকে প্রায় 1 মিলিমিটার ভ্রমণ করতে দেয়। শক্তি শোষিত হয় এবং হাজার হাজার বছর পর সূর্যের পৃষ্ঠ থেকে পুনরায় নির্গত হয় আলো এবং তাপের আকারে। এখান থেকে এটি শেষ পর্যন্ত সূর্যের ক্ষীণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাত্রা করতে পারে, যাকে করোনা বলা হয়।
এবং এটি মহাকাশের গভীরে চলে যেতে পারে। পথে এটি অনেক সৌর পর্যবেক্ষকদের মুখোমুখি হতে পারে, যা মানুষ মহাকাশে উৎক্ষেপণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের বিজ্ঞানীরা সূর্যের সার্বক্ষণিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য স্টেরিও এবং সোহর মতো অনেক সৌর পর্যবেক্ষক স্থাপন করেছে। এই মহাকাশ যানগুলি সূর্যের এক্স-রে, অতিবেগুনি এবং আলোর ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের অধ্যয়ন করে, যা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা যায় না। ভাগ্যক্রমে পৃথিবীর বায়ুমণ্ডল এই ধরনের আলো শোষণ করে, অন্যথায় কঠোর এক্স-রে এবং আল্ট্রাভায়োলেট রশ্মি জৈবিক জীবের সূক্ষ্ম টিস্যু এবং কোষগুলিকে ধ্বংস করবে। সোহর মতো কঠিন মহাকাশযান সূর্যকে অধ্যয়নের জন্য স্পেকট্রোস্কোপি ব্যবহার করে। এর আলোকে বিভিন্ন রঙে বিভক্ত করে। আমরা তারার আলোর প্রতিটি উপাদানের অনন্য আলোর ছাপ শনাক্ত করতে পারি, যা সূর্যের রাসায়নিক গঠন প্রকাশ করে। এক্স-রের মতো অত্যন্ত শক্তিশালী বিকিরণের বিপরীতে রেডিও তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। আলোর এই নিম্ন শক্তি যুগগুলো আলমার মতো টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে উত্তর চিলিতে। এমনভাবে সৌর বায়ুমণ্ডল অধ্যয়ন করা আগে সম্ভব ছিল না। এই মহাকাশ এবং স্থলভিত্তিক পর্যবেক্ষণগুলি আমাদের তারকাদের মাঝে মাঝে সংঘর্ষের সৃষ্টি করেছে। আমরা এখন জানি যে গ্যালিলিও দ্বারা আবিষ্কৃত সূর্যের তাপগুলি উচ্চ শক্তির কণাগুলি বিস্ফোরণের মতো, যাকে সোলার ফ্লেয়ার বলা হয়, যা পৃথিবীতে মহাকাশযান এবং বৈদ্যুতিক পাওয়ার গ্রিডগুলিকে ক্ষতি করতে পারে। সূর্যের মতো অন্যান্য নক্ষত্রের পর্যবেক্ষণ আরো নাটকীয় বিপদ উন্মোচিত করেছে। ভয়ানক শক্তির সুপার ফ্লেয়ার্স। এই চরম অগ্নুৎপাত জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমাদের সূর্য থেকে এই ধরনের বিস্ফোরণের সম্ভাবনা হয়, তবে এটি ঘটতে পারে। যত দুর্দান্তভাবে শক্তিশালী এবং সম্ভাব্য ধ্বংসাত্মক সূর্য তা প্রতিরোধ ভালোর জন্য একটি শক্তি। এটি মহাকাশে যে উচ্চ শক্তির কণা নিক্ষেপ করে তা পৃথিবীতে সৌন্দর্য আনতে পারে। তথাকথিত স্পেস ওয়েদার উত্তর এবং দক্ষিণের অতি সূক্ষ্ম আলোকে তীব্র করে তোলে। এই অরোরা পৃথিবীর মেরুগুলির কাছে বেড়ে ওঠে, যেখানে সূর্য আলোকিত কণাগুলি আমাদের প্রতিরক্ষামূলক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বায়ুমণ্ডলের সাথে যোগাযোগ করে। আমাদের বিশ্ব এবং এর জীবন ব্যবস্থাকে প্রাণ সঞ্চার করার পাশাপাশি সূর্যের পর্যাপ্ত আলো আধুনিক সভ্যতার জন্য নবায়নযোগ্য পরিচ্ছন্ন শক্তির উৎস হিসাবে সৌর প্যানেল দ্বারা সংগ্রহ করা যেতে পারে।
সৌর প্যানেল শুধুমাত্র পৃথিবীতে ব্যবহৃত হয় না, কক্ষপথে থাকা মহাকাশ যানগুলি তাদের প্রয়োজনের 30% পর্যন্ত শক্তি সূর্য থেকে সংগ্রহ করে। সোলার প্যানেল সরাসরি সূর্য থেকে শক্তি গ্রহণ করে, তবে অন্যান্য শক্তির উৎসগুলিও সূর্যের উপর নির্ভর করে। কয়লা এবং তেল সহ জীবাশ্ম জ্বালানির বিশাল কিন্তু সসীম মজুদ আধুনিক বিশ্বের উত্থানকে সক্ষম করেছে। গাছপালা এবং সামুদ্রিক প্রাণী থেকে তৈরি হওয়া এই জ্বালানিগুলি লক্ষ লক্ষ বছর আগে সূর্যরশ্মির পুষ্টিকর উপাদান নিয়ে সমৃদ্ধ হয়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে আটকে থাকা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য আমাদের আগ্রহ আমাদের বায়ুমণ্ডলের রসায়নকে বদলে দিয়েছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপদের দিকে পরিচালিত করে। কেউ কেউ মনে করেন যে এটি দীর্ঘমেয়াদী সমাধান সূর্য থেকে প্রাপ্ত শক্তি সংগ্রহের সাথে নয়, বরং এর মূল অংশে সংঘটিত ফিউশন প্রক্রিয়াকে আয়ত্ত করা। ফিউশনের জন্য প্রয়োজনীয় জ্বালানি কার্যত সীমাহীন। এটির জন্য শুধুমাত্র হাইড্রোজেন প্রয়োজন। মহাবিশ্বে এর সরবরাহ প্রচুর। পৃথিবীতে হাইড্রোজেন সহজেই মহাসাগরগুলিতে পাওয়া যেতে পারে, যা বর্তমানে পারমাণবিক বিভাজন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহৃত দুর্লভ ইউরেনিয়ামের বিপরীত। যদি এটি আশা করা যায় যে ফিউশন আমাদের প্রয়োজনের জন্য একটি অপরিহার্যভাবে সীমাহীন বিদ্যুৎ সরবরাহ প্রদান করে মানবতাকে টিকিয়ে রাখবে, সূর্যের ক্ষেত্রে এই একই কথা বলা যায় না। এক সময় এর জ্বালানি সরবরাহ হ্রাস পাবে এবং এর মূল অংশে ফিউশন বন্ধ হয়ে যাবে। এর ফলাফল হিসাবে একটি মারাত্মক রূপান্তর হবে। জ্বালানির জন্য ক্ষুধার্ত সূর্য প্রসারিত হবে এবং তার মৃত শ্বাসের সাথে এটি প্রায় নিশ্চিতভাবে হ্রাস করবে ভিতরের বহু সম্পদ। একসময় কক্ষপথে আটকে রাখা পৃথিবীকে হ্রাস করবে আমাদের নক্ষত্র। সৌভাগ্যবশত এটি ঘটবে সুদূর ভবিষ্যতে, 5 বিলিয়ন বছর পর। ততক্ষণ পর্যন্ত এই ছোট নীল গ্রহে জীবন বিকশিত হতে থাকবে, সঞ্জীবনী তারা জীবনদায়ক রশ্মি পান করে আমাদের সূর্য।